সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঁচশোকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করছিলাম HTML এর টেবিল নিয়ে। তো তোমাদেরকে আমি কয়েকটা টেবিল দেখিয়েছিলাম। দেখো, আমরা লাস্ট ক্লাসে এই টেবিলটা নিয়ে আলোচনা করেছিলাম যে একটা নর্মাল টেবিল আমরা কিভাবে তৈরি করতে পারি, টেবিলের মধ্যে কি কি নর্মালি টেবিলের মধ্যে আমাদের টেবিল ডাটা এবং টেবিল হেড কোথায় থাকে, আমরা কোথায় টেবিল ডাটা ব্যবহার করব, কোথায় টেবিল হেড ব্যবহার করব, এই জিনিসগুলো নিয়ে আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো দেখো, আমরা আমরা এখানে যে টেবিলটা তৈরি করেছিলাম সেই টেবিলটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে তিনটা রো এবং তিনটা কলাম আছে আমাদের। তো কোনগুলা কলাম এবং কোনগুলো রো সেইগুলো আমি তোমাদেরকে ডিসক্রাইব করেছিলাম। এটা জানা খুবই জরুরি যে কতগুলা কলাম আছে, কতগুলা ডেটা আছে, কতগুলা রো আছে। এই জিনিসগুলো না জানলে আমরা আমাদের টেবিল তৈরি করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। তাই ট্যাগগুলো জানার পাশাপাশি এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখো, এটা খুবই সিম্পল একটা টেবিল ছিল। প্রথমে আমরা যেগুলো দেখছি যে নেম, রোল, ক্লাস, এগুলাকে আমরা ডিসক্রাইব করেছি অ্যাজ টেবিল হেড। কেন টেবিল হেড আমরা ব্যবহার করেছি? কারণ রুলের বরাবর দেখো আমরা শুধু রুলগুলা লিখছি, 101, 102। নেমের বরাবর আমরা কামাল, জামাল, শুধু নেমগুলা লিখছি। তো এমন করে আমরা যতগুলা খুশি ততগুলা নেম আমরা এখানে সংরক্ষণ করতে পারি। এবং ক্লাসের বরাবর আমরা ক্লাসগুলা লিখে রাখছি। এতে করে আমার যে ডেটাগুলো আছে, ডেটাগুলো একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে থাকলো। এখানে খুব সুন্দরভাবে আমরা তথ্যগুলা স্থাপন করতে পারি বা রাখতে পারি। তো এই জন্য আমরা টেবিল ব্যবহার করেছি। তো আমরা দেখো, আরো যদি টেবিল তৈরি করতে চাই, একটু অন্যরকম ভিন্ন টেবিল আমরা আছে দেখব। তো সেই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল যেগুলো পরীক্ষায় আসে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো। সাপোজ আমরা একটা টেবিল তৈরি করব। ধরো তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে, রেজাল্টের জন্য একটা টেবিল তৈরি করতে হবে। তো সেটার ক্ষেত্রে আমরা যদি আহ, একটা সাবজেক্টের মার্কস নিয়ে আলোচনা করি বা একটা টেবিল তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে দেখো সাবজেক্ট থাকতে পারে, সেখানে সিকিউ থাকতে পারে, সেখানে এমসিকিউ থাকতে পারে, প্র্যাকটিক্যাল থাকতে পারে। আচ্ছা, আমরা যদি এমন একটা টেবিল তৈরি করতে চাই, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল, আরেকটা জিনিস দেখছি আমরা। তো দেখো, এখানে আমাদের একটা টেবিল আছে, যে টেবিলটার মধ্যে আমরা সাবজেক্ট রাখবো, সাবজেক্ট, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল, এই মার্কসগুলা থাকবে। তো এখানে যেমন বাংলা, ইংলিশ বা সাপোজ আইসিটি। তো বাংলা এবং আইসিটির মার্কসগুলো আমরা এখানে রাখবো, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। এইভাবে যদি আমরা একটা টেবিল তৈরি করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে তৈরি করব? দেখো, আগের টেবিলটা যখন আমরা দেখেছিলাম, আগের টেবিলটা খুবই সিম্পল একটা টেবিল ছিল। শুধুমাত্র
তিনটা কলাম এবং তিনটা রো। দেখো আগের টেবিলটা ছিল অনেকটা এরকম, তিনটা কলাম এবং তিনটা রো এর টেবিল ছিল। কিন্তু এইখানে এসে এইখানে আমাদের দেখো কয়টা কলাম আছে কয়টা রো আছে এইটা জানা, আমি একটু আগেই বলেছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের, আমরা যখন টেবিল তৈরি করব, টেবিল তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে এবং ভালো করে বুঝতে হবে যে আমরা যে টেবিলটা তৈরি করব, যে টেবিলের জন্য আমরা কোড লিখবো, সেই টেবিলের মধ্যে আসলে কতগুলা কলাম এবং কতগুলা রো আছে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। যদি এটা আমরা ভালো করে না বুঝি তাহলে টেবিল তৈরি করতে পারবো না। দেখো আর স্ক্রিনের মধ্যে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলটার ক্ষেত্রে তিনটা কলাম তিনটা রো, এখানে বোঝা খুবই সহজ ছিল এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই টেবিলটা তৈরি করতে পেরেছি। এবং কোনটা টেবিল হেড এবং কোনটা টেবিল ডাটা, এটাও আমরা খুব সহজে বুঝতে পেরেছি। কিন্তু আমরা যদি নতুন যে টেবিলটা নিয়ে আলোচনা করছি, এই টেবিলটা সম্পর্কে একটু দেখি। দেখো এই টেবিলটার ক্ষেত্রে কয়টা কলাম এবং কয়টা রো আছে এটা নিয়ে একটু ঝামেলা তৈরি হতে পারে। যেমন আমরা যদি এখান থেকে এই দিক থেকে দেখি, এখানে একটা রো, একটা, দুইটা, তিনটা এবং চারটা, টোটাল চারটা রো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। কলামের ক্ষেত্রে দেখো একটা কলাম, এইখানে এসে দেখো কলাম প্রথম যেটা আছে এইখানে টোটাল একটা কলাম দেখাচ্ছে, আবার পরবর্তীগুলোতে তিনটা করে কলাম দেখাচ্ছে, একটা, দুইটা, তিনটা। তো আসলে আমাদের কয়টা কলাম এবং কয়টা রো আছে? তো আমরা যদি বেসিক্যালি চিন্তা করি নিয়ম অনুযায়ী, তাহলে দেখো আমাদের টোটাল কলাম আছে এক, দুই, তিন, চার, আমাদের টোটাল চারটা কলাম এবং চারটা রো আছে। তাহলে আমরা এই যে মাঝখান থেকে যে একটা মার্জ কলাম আছে, যেখানে তিনটা কলাম একটা কলাম হয়ে গিয়েছে, এই জিনিসটা তাহলে আমরা কিভাবে কোডের মাধ্যমে প্রকাশ করব, সেইটা নিয়ে আজকে আমি দেখাবো তোমাদেরকে। তো দেখো আমাদের আগে দেখি যে আমাদের এখানে হেড, হেড হলো সাবজেক্ট, একটু বোল্ড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে সাবজেক্ট, মার্কস, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল, নর্মালি এগুলো হচ্ছে আমাদের টেবিলের হেড। তো আমরা বলেছিলাম যে আমরা টেবিল যখন আমরা করব, তখন আমরা রো ওয়াইজ কাজ করব। প্রথমে আমরা একটা রো এর কাজ করব, তারপর আমরা সেকেন্ড রো এর কাজ করব, তারপর থার্ড রো, তারপর ফোর্থ রো, এইভাবে করে আমরা প্রত্যেকটা রো এর কাজ করব। তো দেখো আমাদের টেবিল তৈরি করলাম, আমরা টেবিল লিখে বর্ডার 1 দিলাম, এবং কেন বর্ডার 1 দিয়েছি সেটাও তোমাদের জানা আছে, লাস্ট ক্লাস আমি ডেসক্রাইব করেছিলাম যে বর্ডার দিলে আমরা যে লাস্ট বর্ডারটা আছে, তার মানে এইখানে দেখো যে বর্ডার বলতে এই যে চারদিকের যে দাগগুলো আছে সেই দাগগুলো বোঝানো হয়েছে। যদি আমরা একটু বেশি দেই, বর্ডার 1 না দিয়ে বর্ডার 2 বা 3 দেই, তখন সেক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখেছিলাম এবং দাগটা একটু মোটা হয়ে যায়। তো আমরা নর্মালি বলেছিলাম যে আমরা 1 দিয়ে রাখবো। এখন দেখো আমরা প্রথম প্রথম রো নিয়ে কাজ করব, টেবিল রো। এই প্রথম রোতে আমরা যে টেবিলটা তৈরি করছি তার মধ্যে প্রথম রোতে সাবজেক্ট এবং মার্কস, এই দুইটা কলাম আছে আমাদের প্রথম রোতে, আর দুইটাই হচ্ছে আমাদের টেবিল হেড। এখানে দেখো সাবজেক্ট একটা হেড, মার্কস একটা হেড। তাহলে আমরা যেটা করব, যেহেতু টেবিল হেড, তাহলে আমরা টিএইচ দিয়ে শুরু করব, টিএইচ, এমন দুইটা টিএইচ লাগবে আমাদের। তাহলে প্রথমটা হচ্ছে সাবজেক্ট, পরেরটা হলো মার্কস। তাহলে সাবজেক্ট এবং মার্কস দিলাম, আমাদের দুইটা দুইটা টেবিল হেড আছে, দুইটা টেবিল হেড আমরা দিলাম সাবজেক্ট এবং মার্কস। তাহলে আমার প্রথম রো এর কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় রোতে যাব। দেখো দ্বিতীয় রোতে আমাদের কি আছে, দ্বিতীয় রোতে প্রথমটা ফাঁকা, তারপরেরটা সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল।
তার মানে প্রথমটা ফাঁকা, কিন্তু এইটা আমার একটা কলাম। তারপরে 1 2 3, তিনটা কলাম আছে। তো এইখানে প্রথমটা তো ফাঁকাই থাকবে, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এইগুলা হলো আমার টেবিল হেড। তো সেভাবে আমাদের তৈরি করতে হবে। তাহলে দ্বিতীয় রো আমরা তৈরি করলাম। এখানে আমরা যেটা করব, টিএইচ দিলাম, প্রথমটা ফাঁকা রাখলাম, যেহেতু বাকিগুলা টেবিল হেড, এটা টিএইচ দিয়ে আমরা ব্যবহার করলাম। এখানে আমরা এটাকে ফাঁকা রাখলাম, যেহেতু কিছু নেই ফাঁকা রাখতে পারি, বা অন্য কিছু ব্যবহার করতে পারি, @NVSV এরকম একটা কিছু আমরা ব্যবহার করতে পারি। আপাতত আমরা ফাঁকা রাখলাম। তারপর টিএইচ, এটার মধ্যে ছিল সিকিউ, তারপরে টিএইচ ছিল এমসিকিউ, এবং সর্বশেষ টিএইচ ছিল প্র্যাকটিক্যাল। তাহলে আমাদের দ্বিতীয় রো এর কাজও শেষ। এবার থার্ড রোতে ধরো আমরা কিছু ভ্যালু দিয়ে দেই, 23, 22, 25, সাপোজ এইটা 50। আচ্ছা, এখানে দেখো আমরা কিছু মার্কস দিয়ে দিলাম। তো এবার যদি আমরা থার্ড রো করতে যাই, থার্ড রোতে প্রথমেই আমার সাবজেক্টের নাম আছে বাংলা, তারপরে কিছু মার্কস আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ, টোটাল 4টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা, টোটাল 4টা কলাম আছে। তাহলে এই যে কলামগুলো আছে এখানে দেখো, বাংলা 50, 22, 25, এই কলামগুলার যে ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ভ্যালুকে আমরা ডেটা হিসেবে, টেবিলের ডেটা হিসেবে কাউন্ট করতে পারি। কারণ এইখানে দেখো আমরা সাবজেক্টকে যখন হেড ধরেছি, তখন এই বরাবর আমরা যা লিখছি সবগুলোই সাবজেক্ট। যেমন এখানে আমরা বাংলা লিখেছি, আইসিটি লিখেছি, তাহলে সাবজেক্টের বরাবর আমরা সাবজেক্টের নামগুলো লিখেছি। একইভাবে এখানে আমরা টিএইচ হিসেবে ব্যবহার করেছি সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। তাহলে সিকিউ বরাবর সব সিকিউ গুলো লিখেছি, যেমন 50, 45, এমসিকিউ 22, 16, প্র্যাকটিক্যালে 25, 23। এইভাবে আমরা ভ্যালুগুলা যে ব্যবহার করেছি, এই ভ্যালুগুলো আমরা টেবিল ডেটা হিসেবে ব্যবহার করেছি আমরা এখানে। তাহলে আমরা 3 নাম্বার যে কলামটা, রোটা করব, দ্যাট মিন্স হচ্ছে এই রোটা, বাংলার এই রোটার মধ্যে যা যা আছে সবকিছু আমরা টেবিল ডেটা হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা একটা থার্ড রো নিব, টিআর দিয়ে আমরা আরেকটা রো নিলাম, যেটা আমাদের থার্ড রো, এবং এইখানে সবগুলো আমাদের টি ডি বা টেবিল ডেটা হিসেবে ব্যবহার করেছি। টোটাল আমাদের 4টা টেবিল ডেটা লাগবে। তাহলে প্রথমটা ছিল আমাদের সাবজেক্ট, প্রথম ডেটাটা হচ্ছে সাবজেক্ট, যেমন বাংলা। তারপর ছিল 50, 22, 25। তাহলে পরেরটা ছিল 50, 22 আর 25। তাহলে আমাদের এই রো এর কাজও হয়ে গেল। দেখো, তারপর দেখো পরের রোটা বাকি আছে। তাহলে এইটা খুবই সিমিলার আগেরটার মতন। বাংলার যে রোটা আমরা তৈরি করেছি, সেই রোটা যেভাবে হয়েছে একেবারে এক্স্যাক্টলি সেম হবে। এটাও শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা এই সেম রোটাই ব্যবহার করতে পারি। দেখো, এডিটরে কাজ করার সময় আমরা কপি করে পেস্ট করতে পারি। নিশ্চয়ই খাতায় যখন আমরা পরীক্ষায় লিখবো তখন কপি পেস্ট করতে পারবো না। সো এটা একটা কষ্টকর বিষয় তোমাদের জন্য। আইসিটি, ফোর্থ রোতে আমাদের ছিল আইসিটি, ভ্যালুগুলো ছিল 45, 16, 23, 45, 16 এবং 23। দেখো, আমাদের টোটাল টেবিলটা তৈরি হয়ে গেল। আমাদের টোটাল টেবিলের মধ্যে 4টা রো ছিল, আমরা এখানেও 4টা রো পেয়ে গিয়েছি। দেখো, 1 2 3 4, টোটাল 4টা রো আমরা তৈরি করে ফেলেছি, এবং এই রো গুলোর মধ্যে কি কি ছিল সেগুলো আমরা তৈরি করে ফেলেছি। এখন দেখো, আমি একটা একটা করে রো যদি তোমাদেরকে দেখাই,
দেখো আমরা যখন প্রথম রো নিয়ে কাজ করেছি, প্রথম রো এর মধ্যে আমাদের ছিল সাবজেক্ট এবং মার্কস। তাহলে সাবজেক্ট এবং মার্কস এই দুইটা জিনিস আমাদের প্রথম রোতে ছিল, তার মানে দুইটা কলাম ছিল আমাদের। তো আমরা যখন দুইটা কলাম তৈরি করলাম প্রথম রো এর মধ্যে, দুইটাই টেবিল হেড, তাই টিএইচ সাবজেক্ট টিএইচ মার্কস। এখন শুধু এই একটা রো এর কাজ আমি তোমাদেরকে যদি দেখাই যে এই একটা রো লিখার পরে আসলে কেমন আসে। দেখো, তাহলে সাবজেক্ট এবং মার্কস আসার কথা আমাদের, সাবজেক্ট এবং মার্কস ছিল প্রথম রোতে, তাহলে সাবজেক্ট এবং মার্কস চলে এসছে এই পর্যন্ত, ঠিক আছে, সাবজেক্ট এবং মার্কস। আচ্ছা, তারপরে আসার কথা হচ্ছে এটা ফাঁকা, তারপরে সিকিউ এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল আসার কথা। তো পরের রোটা যদি আমরা চিন্তা করি, 2 নাম্বার রো। দেখো, প্রথম রো এর পরে আমরা 2 নাম্বার রোটাও দিলাম, এই যে এটা ফাঁকা, তারপরে সিকিউ এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখো কেমন আসলো, সাবজেক্ট মার্কস সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল। যদি আমরা এইটুকু বাদ দেই তাহলে বাকিটা ঠিক আছে, কিন্তু এইখানে দেখো টেবিলটা যেভাবে আসছে মার্কসটা পুরো জায়গাটা জুড়ে আসছে, কিন্তু এখানে সেটা আসে নাই। কেন আসে নাই সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তারপরেরগুলা দেখি, আমরা যদি পরের রোগুলা দিই তাহলে কেমন আসে। দেখো সবই ঠিক আছে, সবগুলাই ঠিক আসছে, এখানে যেমন একটা গ্যাপ ছিল, দেখো এইখানেও একটা গ্যাপ আছে, বাকি সব যেভাবে ছিল সেভাবেই আছে। প্রবলেম হলো এই মার্কস যেটা পুরোটা জায়গা জুড়ে থাকার কথা ছিল, এই পর্যন্ত পুরোটা জায়গা জুড়ে থাকার কথা ছিল, কিন্তু মার্কসটা এক জায়গায় চলে এসেছে, লাস্ট একেবারে শুরুর দিকে আসছে, বাকিটা আসেনি। তাহলে এখানে তো পুরো জায়গা জুড়ে আছে, সেটা কি করব? তার মানে হচ্ছে দেখো মার্কসের যে কলামটা আছে, এই মার্কসের কলামটা, এটার নিচে কিন্তু আসলে 3টা কলাম আছে, 1 2 3। তাহলে টোটাল এখানে 3টা কলাম আছে, আর এই 3টা কলামের সমান কলাম নিয়েছে মার্কস। তাহলে মার্কস কি করেছে আসলে, একাই 3জন বা 3টা কলামের জায়গা নিয়েছে। যেহেতু সে একাই 3টা কলামের জায়গা নিয়েছে, তাহলে আমাকে এটা বলে দিতে হবে যে মার্কস আমার যে কলামটা, সেই কলামটা আসলে 3টা কলামের সমান। এবং এইটা কিভাবে বলবো, দেখো এখানে এই এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা পূরণ করার জন্য এখানে শুধু দেখো মার্কসকে আমরা একটা কলাম হিসেবে কাউন্ট করেছি, তাই একটা কলাম বরাবর এসছে। যেহেতু মার্কসটা 3টা কলামের সমান, তাই এটাকে বলে দিতে হবে। সেই বলাটা আমরা এইখানে এসে বলে দেব, যেখানে মার্কস আছে তার টিএইচ এর পরে আমরা একটা স্পেস দিয়ে আমরা বলবো কল স্প্যান। কল স্প্যান মানে কলাম প্রশস্ত হয়েছে। তো আমরা কখন কল স্পেন লিখব আর কখন আমরা রো স্পেন লিখব। দেখো এখানে যেহেতু আমাদের কলামটা স্প্যান হয়েছে, মানে কলামটা বিস্তৃত হয়েছে, সেই জন্য আমরা এখানে লিখেছি কল স্প্যান। মার্কসটা আসলে টোটাল 3টা কলামের জায়গা দখল করেছে, এই কারণে আমরা এটাকে বলবো যে এখানে কল স্প্যান হয়েছে বা কলামটা বড় হয়েছে, প্রশস্ত হয়েছে। এখন কতটুকু প্রশস্ত হয়েছে সেটাও আমাদেরকে বলে দিতে হবে। কল স্প্যান 3, মানে মার্কস যে কলামটা আছে, দেখো এইটা আমার একটা কলাম, মার্কস কলাম। এই মার্কস কলামটা টোটাল স্প্যান হয়েছে বা প্রশস্ত হয়েছে আরো 3টা কলামের সমান। এখন যদি আমরা এটাকে সেভ দিয়ে রিফ্রেশ দেই তাহলে দেখো আমাদের আউটপুট আসে এক্স্যাক্টলি আমরা যেমন চেয়েছি। মার্কসটা এখন 3টা কলামের সমান করে চলে এসেছে, দেখো তোমরা। তাহলে স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এইখানে, দেখো টোটাল এইখানে আমরা যেই ইয়েটা টেবিলটা করেছি, সেম টেবিলটাই কিন্তু আমাদের, দেখো আমি যদি পাশাপাশি রেখে তোমাদেরকে দেখাই আউটপুটটা, দেখো আমরা যেমনটা দেখতে চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমনই কিন্তু আমাদের আউটপুটটা এসেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই ধরনের টেবিলগুলো তৈরি করতে পারবো। এখানে আমি আবারও বলছি যে আমরা রো ওয়াইজ কাজ করব। রো ওয়াইজ কাজ করতে যে আমাদের রো এর মধ্যে, প্রত্যেকটা রো এর মধ্যে কতগুলা কলাম আছে, সেই কলামগুলো আমরা শুরুতে দেখে নিব যে আমাদের
টোটাল কতগুলা কলাম আছে। তারপর আমরা আহ, প্রত্যেকটা রো এর ভিতরে ততগুলা কলাম আমরা দিয়ে দিব। এখন কলামগুলা কিভাবে হবে? কলামগুলা হইতে পারে যে এটা টিএইচ হতে পারে অথবা টিডিও হতে পারে। টিডি এবং টিএইচ এর মধ্যে আসলে তেমন পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে যে একটা আমরা হেড হিসেবে ব্যবহার করি, এবং হেড হিসেবে যেটা ব্যবহার করি সেটা একটু বোল্ড করে দেই আমরা, লেটারটাকে একটু বোল্ড করে দেই বা ওয়ার্ডটাকে একটু বোল্ড করে দেই, এবং সেই জিনিসটা অটোমেটিক্যালি আমাদের যে সেল আছে সেলের মাঝখানে চলে আসে। আর আমরা যখন টেবিল ডেটা ব্যবহার করি বা টিডি ব্যবহার করি তখন সেটা নর্মাল ফন্টে আসে এবং সেটা লেফট সাইড থেকে আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মার্কস, আমরা কিন্তু এটা বলি নাই যে এটা সেন্টারে আসবে, কিন্তু আমরা টিএইচ ব্যবহার করার কারণে মার্কস কিন্তু সেন্টারে চলে আসে। এখানে সাবজেক্টও সেন্টারে আছে, যদিও এখানে বোঝা যাচ্ছে না। আবার এখানে দেখো সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল এগুলো সেন্টারেই আছে। আর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবা যে আমরা যখন এখানে এই যে বাংলা 50, 22, 25 এগুলো যখন আমরা ব্যবহার করেছি, যেমন 22 এবং 25 এর ক্ষেত্রে যদি দেখো তাহলে দেখো একেবারে লেফট সাইড থেকে কিন্তু এগুলো আছে। তাহলে লেফট সাইডে আসছে অটোমেটিক্যালি। আমরা এখানেও বলে দিইনি যে এটা লেফট সাইড থেকে শুরু হবে, এখানেও বলে দিইনি লেফট সাইড থেকে শুরু হবে, তারপরে এইগুলা লেফট সাইডে চলে এসেছে। তো এই যে এই জিনিসগুলা লেফট সাইডে চলে এসেছে, এটার কারণ হচ্ছে আমরা টিডি ব্যবহার করার কারণে। আমরা এটাকে চাইলে মাঝখানে আনতে পারি, খুব সহজেই মাঝখানে আনতে পারি, সেটা আমি দেখাই দিব তোমাদেরকে যে কিভাবে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো। কিন্তু মেইন জিনিস হচ্ছে যে আমাদের, আমরা বলেছিলাম টিএইচ এবং টিডির মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? টিএইচ এর মধ্যে আমরা সাধারণত টেবিলের যে হেড থাকে হেডগুলাকে আমরা টিএইচ এ ব্যবহার করে থাকি, টিএইচ দিয়ে ব্যবহার করে থাকি, এবং সেগুলো টিএইচ এর মধ্যে লিখলে সেগুলো একটু গাঢ় হয়ে আসবে, মানে বোল্ড হয়ে আসবে, এবং সেটা অটোমেটিক্যালি সেন্টারাইজ হয়ে যাবে, সেলের সেন্টার হয়ে যাবে। আর আমরা যখন টেবিল ডেটা ব্যবহার করব, টেবিল ডেটা ব্যবহার করার ক্ষেত্রে সেটা নর্মাল ফন্টে আসবে, সেটা বোল্ড হবে না, এবং সেটা লেফট সাইড থেকে লেখা শুরু করবে। তো সেটা অটোমেটিক্যালি সেন্টারে যাবে না, সেটাকে সেন্টারে নেওয়ার জন্য আমাদেরকে সেটার প্রপার্টি দিয়ে বলে দিতে হবে যে এটা সেন্টারে যাবে। তো সেটা আমরা দেখব। তো এই পর্যন্ত আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে আমরা একটা টেবিলে কিভাবে কল স্পেন হলে কল স্পেন করতে পারি। যে একটা কলাম যদি আমার তিনটা কলামের সমান জায়গা নেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কল স্পেন ব্যবহার করব। আমাদেরকে বুঝতে হবে যে এটা কি কলাম প্রশস্ত হয়েছে নাকি রো প্রশস্ত হয়েছে। এখন দেখো আমরা এটা কলাম দিয়ে দেখলাম, যদি আমরা রো দিয়ে একটা এক্সাম্পল দেখি, দেখো রো দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে কেমন হয়। এটা আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে কলাম দিয়ে। এখন যদি আমরা রো দিয়ে দেখতে যাই, ছোট্ট করে একটা টেবিল আমরা দেখি। দেখো এখানে আমাদের আরেকটা টেবিল। আমরা যদি ডাটা দিয়ে দিই, দেখো এখানে আমাদের একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে দেখো একই সাথে এখানে কলাম স্প্যানও আছে আবার রো স্প্যানও আছে। তাহলে কিভাবে আমরা বুঝবো যে এইখানে কয়টা কলাম আছে কয়টা রো আছে? কারণ আমাদের ফার্স্ট স্টেপ হলো যে কলাম এবং রো এর সংখ্যা নিরূপণ করা, যে কয়টা কলাম আছে আমার কয়টা রো আছে সেটা আমার আগে দেখতে হবে। তারপর আমরা কলাম এবং রো স্পেনগুলো আমরা দেখব। তো এইখানে দেখো আমাদের টোটাল কলাম আছে 1, 2, 3, এবং টোটাল রো আছে 1, 2, 3। তিনটা কলাম তিনটা রো আছে। তো এইটা যদি আমরা তৈরি করতে যাই তাহলে কিভাবে তৈরি করব?
এই টেবিলটা থাকলো, আমরা নতুন করে আরেকটা টেবিল তৈরি করি এটার নিচে। প্রথম রো এর কাজ করব আমরা। তো এটা ছিল, দেখো প্রথম রোয়ে 1 2 এবং 3 তিনটা কলাম আছে। তাহলে এখানে যেহেতু আমরা কোনো হেড ব্যবহার করি নাই, তাহলে টিডি দিয়ে করতে পারি। তাহলে আমার প্রথম যে রোটা আছে তার মধ্যে তিনটা কলাম আছে, তাহলে তার মানে তিনটা টিডি আছে। প্রথমটা ছিল 1, তারপর 2, তারপর 3। তাহলে দেখো 1 2 3 আমাদের এই তিনটা কলাম ছিল, তিনটা কলাম আমরা প্রথম রোতে তৈরি করে ফেললাম। একটু রিফ্রেশ দিয়ে যদি আমরা দেখি, দেখো 1 2 3 চলে আসলো। তারপর পরের যে রোটা আছে তার মধ্যে আছে 4 5 এবং 3 এর কিছু অংশ এখানে চলে এসেছে। তাহলে আমরা যদি বলি যে 3 4, সরি এটা হচ্ছে 4 এবং 5, তারপরের কলামে দেখো এখানে 4 এবং 5 আমাদের দ্বিতীয় রো আছে, সাথে 3 এর কিছু অংশ চলে এসেছে। এটা আমরা যদি এই দিক দিয়ে একটা দাগ টানি তাহলে আমরা কি দেখি যে এটার কিছু একটা অংশ এখানে চলে এসেছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? হাফ অফ 3 লিখবো। হাফ অফ 3 লিখলে কি আসবে দেখি, আমরা যদি হাফ অফ 3 লিখি, সরি, আচ্ছা 3 হাফ অফ 3, তাহলে কি আসবে? দেখো হাফ অফ 3 চলে এসেছে। আমরা তৈরি করতে চেয়েছিলাম এমন, মানে 3 এর অর্ধেকটা আসবে এখানে, যেটা ফাঁকা অলরেডি, কিন্তু এখানে তা আসেনি। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের এখানে আসলে কলাম দুইটাই, 4 এবং 5। দেখো দ্বিতীয়টাতে আমার 4 এবং 5ই, আমরা 3 অলরেডি প্রথমটাতে ডিসক্রাইব করে ফেলেছি। দেখো প্রথমটাতেই আমরা বলে ফেলেছি 3 এবং 3। তাহলে একবার যেহেতু আমরা প্রথম রোতে এটাকে বলে ফেলেছি, 3 এই পুরো জায়গাটুকুই 3 নিয়ে নিয়েছে। তার মানে 4 এবং 5 যেই কলামে আছে সেই কলাম আর এটাকে দাবি করতে পারে না। তাই দ্বিতীয় রোতে আমাদের কলাম মাত্র দুইটা, 4 এবং 5। তাহলে যদি আমরা দুইটা কলাম দিই তাহলে কেমন আসে? সেভ করি 4 এবং 5 দিয়ে এবং রিফ্রেশ করি, দেখো এমনটা আসছে। কিন্তু আমরা কি আসলে এইভাবে চেয়েছি? না, এখানে কোনো দাগ নেই, কিন্তু এখানে এইখানে দেখো সেল আলাদা করা আছে, তাহলে এটা হবে না। পরের রোটা আমরা যদি করি, 6 7, 6 এবং 7 আছে। দেখো 6 আবার এদিক দিয়ে অনেক মোটা হয়ে গিয়েছে, 7 আবার শুকনা হয়ে গিয়েছে এই দিক দিয়ে। তার মানে দেখো 6 আসলে দুইটা কলামের সমান জায়গা নিয়েছে, 7 একজনের সমান জায়গায় নিয়েছে। এইখানে যেটা 3 করেছিল, 3 কিন্তু দুইটা রো এর সমান জায়গা নিয়েছে। এখন দেখো আমরা যদি আগেরটাকে সেভ দিয়ে রিফ্রেশ দেই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেবিলটা পাচ্ছি না। আমাদের টেবিলটা আসার কথা ছিল এইরকম, কিন্তু আমরা এটা পাচ্ছি না। দেখো এটা যদি আমি এক জায়গায় নিয়ে দেখাই তোমাদেরকে, দেখো আমাদের এই টেবিলটা হওয়ার কথা কিন্তু এটা হয়েছে এমন। তো এটা তার মানে এটা হয়নি। এটা হওয়ার জন্য আমাদের কি করতে হবে? এইখানে দেখো, এই যে আমাদের প্রথম রোতে 1 2 3 আমরা পেয়েছিলাম, তার মানে আমরা প্রথম রোতে যে 3 এর কলামটা পেয়েছিলাম, এই 3 এর কলামটা আসলে একটা কলামই, কিন্তু
রো এর ক্ষেত্রে দুইটা রো এর সমান জায়গা নিয়েছে। দেখো আমরা যদি এই বরাবর একটা লাইন টানতাম তাহলে এইটা একটা রো হতো, এইটা একটা রো হতো। তার মানে আমার দুইটা রো এর সমান জায়গা কিন্তু 3 নিয়ে নিয়েছে। তাহলে এখানে স্প্যান হয়েছে আসলে কি? এখানে প্রশস্ত হয়েছে আমাদের রো প্রশস্ত হয়েছে। তো আমরা বলেছিলাম যে কলাম বা রো যদি আমাদের প্রশস্ত হয় তাহলে কলামের ক্ষেত্রে আমরা কল স্প্যান এবং রো এর ক্ষেত্রে আমরা রো স্প্যান দিব। তো থ্রিটাতে আসলে কি হবে? এখানে রো স্প্যান হবে। রো স্প্যান কতটুকু? দুইটা, মানে আমার দুইটা কলামের সমান জায়গা নিয়েছে। এই যে তিনের যে থ্রির যে রোটা আছে এই রোটা দুইটার সমান জায়গা নিয়েছে। তাহলে আমরা যদি এখানে রো স্প্যান দিই এবং রিফ্রেশ দিই তাহলে দেখো এখন কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে যে 1 2 3 3 হচ্ছে দুইটা সমান জায়গা নিয়েছে। আমরা যদি এটাকে পাশাপাশি রাখি দেখো তাহলে এখানে যেমন আছে এক্স্যাক্টলি অমনটাই হয়েছে। একইভাবে এখানে 6 এর ক্ষেত্রেও 6 এর ক্ষেত্রে কি হয়েছে দেখো 6 কিন্তু দুইটা কলামের সমান জায়গা নিয়েছে। এই যে একটা কলাম দুইটা কলাম, তাহলে দুইটা কলামের সমান জায়গা সে নিয়েছে। তাহলে এখানে কল স্প্যান হয়েছে, আমরা বলবো কল স্প্যান 2। তাহলে কল স্প্যান 2 যদি আমরা বলি এবং এটাকে আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখো 6 আমাদের এক্স্যাক্টলি দুইটার জায়গা নিয়েছে। এই যে দেখো 4 এবং 5 এর বরাবর হচ্ছে 6 এবং 3 হলো 2 এবং 5 এর যে জায়গাটুকু এই সমপরিমাণ জায়গা নিয়েছে। তাহলে এইভাবে করে আমরা কল স্প্যান এবং রো স্প্যানের মাধ্যমে টেবিলগুলোকে তৈরি করতে পারি। আর লাস্ট ক্লাসে আমি বলেছিলাম দেখো আমরা টেবিল তৈরি করার সময় নিশ্চয়ই এরকম ডাবল করে দাগ টানি না। তাহলে এইখানে কিন্তু আবার ডাবল করে দাগ টানা। তো আমরা এটাকে যদি অমিট করতে চাই আমরা দেখি যদি ইনলাইন হয় তাহলে ইনলাইন করব, আর না হয় আমরা হেডের মধ্যে স্টাইল করে এটাকে দূর করব। সাধারণত টেবিলটাকে যদি আমরা স্টাইল করি, স্টাইল এটাকে বলতে হবে যে এইটার যে প্রপার্টিটা আমাদের এটা দূর করার জন্য বর্ডার কলাপস বলে এটাকে, বর্ডার কলাপস। তার মানে এই যে আমার যে বর্ডারটা আছে ডাবল করে বর্ডারটা আসছে এই বর্ডারটাকে ভেঙে দিতে হবে। তো বর্ডার কতটুকু বর্ডার কলাপস আমরা করব? কলাপস মানে বর্ডারটা আমরা রাখবো না, ডাবল বর্ডার রাখবো না। এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করি দেখো এখন সিঙ্গেল চলে এসেছে। আর সবগুলো এমন চাপাচাপি হয়ে গিয়েছে কেন? চাপাচাপি হয়ে যাওয়ার কারণ হলো আমরা এই টেবিলটাকে যখন টেবিল তৈরি করব টেবিল তৈরি করার সময় আমরা যেহেতু এখানে বলে দেই নাই যে আসলে টেবিলের সাইজটা কতটুকু হবে, তাই এটা এভাবে যতটুকু একটা 3 লেখার জন্য একটা 1 লেখার জন্য যতটুকু জায়গা ঠিক ততটুকু জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা সেটা বলে দিতে পারি এখানে, যেমন এটার পরেই আমরা বলতে পারি যে টেবিলের উইথ হচ্ছে সাপোজ 200 পিক্সেল। এখন যদি আমরা দেখি দেখো টেবিলটা একটু বড় হয়ে গিয়েছে। তাহলে আমরা যেমনটা এখানে দেখেছিলাম এক্স্যাক্টলি অমনটাই কিন্তু এখানে আসছে। তো এইভাবে করে দেখো আমি একটা ইজি টেবিল করিয়েছি এবং দুইটা একটু কমপ্লেক্স টেবিল করেছি কল স্প্যান এবং রো স্প্যান দিয়ে। আশা করি যে তোমরা টেবিলের বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা টেবিল শেষ করে দিব আর টেবিলের সাথে সাথে আমরা এইচটিএমএল শেষ করে দিব। তো এই পর্যন্ত তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি প্র্যাকটিক্যালি। তো যারা লেকচারটা দেখেছো তারা হয়তো অনেক কিছু বুঝেছো, অনেক কিছু বোঝোনি। যদি কোনো কিছু বুঝে না থাকো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর যেহেতু কাল নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এর মধ্যে তোমরা একটু রিভিশন দিয়ে যদি স্পেসিফিক্যালি কোনো একটা টপিক নিয়ে তোমাদের প্রবলেম হয় তাহলে সেটা বললে পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঘরের বাইরে কম বের হও, বারবার সাবান দিয়ে হাত দাও। কোভিড থেকে সবাই সবার জন্য দোয়া করবে যেন আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখে এবং কোভিড-19 মোকাবেলা করার তৌফিক দান করে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।